একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। অলরাইট, সো এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবার আসলে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমাদের ক্লাসের স্টাইলটা কেমন হবে আমরা সেটা একটু বলি। প্রথমে আমরা ক্লাসে টপিক প্রেজেন্ট করব। ওকে, টপিক প্রেজেন্ট করব, আমি সবাইকে মিউট রাখবো, সবাই টপিকটা দেখবেন, প্রশ্ন রেজ হবে সেটা খাতায় নোট করবেন। তারপরে সাথে সাথে প্রশ্ন এই জন্য নিব না, দেখা গেল যে ক্লাসের ভিতরে হচ্ছে টপিক পড়ানোর সময় যদি কোয়েশ্চেন করেন তখন মানে মনোযোগটা নষ্ট হয়ে যায়, খুব স্বাভাবিক, বা একটু ঝামেলা লেগে যায়। সো প্রশ্ন আবার দেখা গেল একটু পরে ওই প্রশ্ন আমি নিজেই সমাধান করে দিই। সো সাথে সাথে প্রশ্নটা নিয়ে টপিকের পরে আমরা প্রশ্ন নিব। এখন টপিক বুঝতে বুঝতে দেখবেন অনেক প্রশ্ন আপনি লিখছেন, আবার অনেক প্রশ্ন কেটে ফেলছেন, কারণ কি একটু পরে ওই প্রশ্ন আমি এমনিই সমাধান করতাম। ধরেন আজকে আমরা পড়াবো রিড অ্যালাউড, এখানে আমি যখন বলবো যে আপনারা ফুল স্টপে 1 সেকেন্ড থামবেন, তখন প্রশ্ন করতে দিলে একজন প্রশ্ন করতে হবে, ভাই তাহলে কমাতে কি হবে, ফুল স্টপে তো থামার কথা বলেছেন, তো কমাতে কি হবে। কিন্তু একটু পরে আমি নিজেই পরের লাইনে বলবো কমাতে কি করতে হবে। তো এই জন্য যেটা হবে, আমরা প্রশ্ন সবার শেষে রাখবো, শুরুতে আমরা টপিক কভার দিব, আর প্রশ্ন আপনার মধ্যে আসলে সেটা খাতায় লিখবেন, যেটা ক্লিয়ার হয়ে যাবে পড়ার ভিতরে ভিতরে সেটা আবার কেটে ফেলবেন। এইভাবে দেখা যায় আমাদের ক্লাস শেষে অত প্রশ্ন থাকে না, যেহেতু আমি প্রশ্ন যা করবেন সেটা তো আমি টপিকের ভিতরেই কাভার দিয়ে যাবো। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের ক্লাসগুলা টপিকে একটু লম্বা সময় নিয়ে আমি বুঝাই, সকল প্রশ্ন যেন টপিকে আমি কাভার করে দিতে পারি। অ্যাজ এ রেজাল্ট আমাদের লাস্টে গিয়ে কোশ্চেনের পরিমাণ অনেক কমে যায়, সেটা নেক্সট ক্লাসে আপনি দেখতে পাবেন। অলরাইট, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে আজকের ক্লাস এবং কালকের ক্লাস, এই দুইটা ক্লাস আপনাদের জন্য অনেকটা ডেমো ক্লাসের মতো। এটা আবার কি জিনিস, আপনারা আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে রিভিউ দেখেছেন, বা আমাদের কোচিং সেন্টার নিয়ে রিভিউ দেখেছেন, আপনারা আমাদের পেজে ঢুকেছেন, সেখানে আমার একটা ভিডিও করা ছিল সেটা দেখেছেন, তারপরে কিন্তু আপনি সজ্ঞানে আপনি সেটা ডিসাইড করছেন আমার ব্যাচে পড়ার জন্য, রাইট? এখানে কিন্তু একটা বিষয় আমরা করিনি, যেটা কারোর সাথেই হয়তো এক্সপিরিয়েন্স হয়নি। সেটা কেমন, সে অনেক সময় যেটা হয় যে কমার্শিয়ালি আমরা বিভিন্ন অনলাইন পেজ থেকে প্রোডাক্ট কেনার পরে একবার দাম জিজ্ঞেস করলে ওই পেজ থেকে মাঝে মাঝে কল করে, স্যার আপনি দাম জিজ্ঞেস করেছিলেন, স্যার আপনি কি কিনবেন, স্যার আমাদের প্রোডাক্ট ভালো, কিনেন, পাঠাই দিব হোম ডেলিভারি, বারবার ফোন করে। আমাদের জায়গা থেকে এটা কারোর সাথে ঘটেনি। এটা আমার নিষেধ থাকে আমার ম্যানেজারদের উপরে, যে কাউকে আপনি কখনোই প্রেসার ক্রিয়েট করবেন না ভর্তি হওয়ার জন্য। আমাদের ওখানে ডেমো ক্লাস দেওয়া আছে, সেটা দেখবে, সে সজ্ঞানে যদি ফিল করতে পারে যে হ্যাঁ আমি এই কোচিং এ পড়বো, দেন তিনি ভর্তি হলে তাকে ভর্তি নেবেন। নিজে থেকে কাউকে আরেকবার নক করে বলবেন না, ভাই কবে ভর্তি হন, ভাই তাড়াতাড়ি ভর্তি হন, এই ধরনের প্রেসার কারোর উপর ক্রিয়েট করবেন না। এটার একটা ব্যাপার হচ্ছে এই, আপনি যেন ভুল ডিসিশন না নেন, আপনাকে যেন বাই ফোর্স এখানে টেনে না আনা হয়, এটা কারোর সাথে কিন্তু এক্সপিরিয়েন্স হয়নি। এরপরে আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ ভাই আমি দেখে শুনেই সিদ্ধান্ত নিয়েছি আপনার এখানে পড়ার, এরপরেও আরেকটা মানে সারপ্রাইজিং একটা অফার হচ্ছে, সেটা এটা আমাদের কোথাও লেখা নেই, কেউ আপনাকে বলেও নি আগে। সেটা হচ্ছে, যদি আপনি আমার আজকের ক্লাসটা এবং পরের ক্লাসটা দুইটা ক্লাস করার পরেও যদি আপনার মনে হয় যে না আমি সিদ্ধান্ত তো নিয়েছিলাম আপনার কাছে পড়ার জন্য, কিন্তু আমার এই দুটা ক্লাস করার পরে আমার মনে হয়েছে যে না আমি এতক্ষণ সময় দিয়ে আমি থাকতে পারছি না, বা আমার পড়া আপনার পছন্দ হইলো না, অর্থাৎ দুটা ক্লাস করার পরেও যদি কোনো কারণে আপনার মনে হয় যে আপনি হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ করবেন না, কোনো সমস্যা নেই। আপনি আমাদের পেজের মধ্যে হচ্ছে গিয়ে মেসেজ দিবেন তৃতীয় ক্লাসের আগেই, তাহলে সেখানে তো আমাদের আপনি যে টাকা পাঠিয়েছেন সেটার তো স্ক্রিনশট আছে, সেটা শেয়ার করবেন। আমাদের এখান থেকে আপনি ফুল টাকা আবার রিফান্ড পেয়ে যাবেন, 1 টাকাও কম রাখা হবে না। ফাঁকে দিয়ে আপনি কি পাচ্ছেন, সেটা হচ্ছে আপনি অলরেডি যেদিন ভর্তি হয়েছেন সেদিন হচ্ছে আপনি আমার একটা ডেমো ক্লাস পেয়েছেন, যে ক্লাসে দেওয়া আছে যে আপনি কিভাবে অগ্রিম হোমওয়ার্ক গুলা শুরু করবেন। এই অগ্রিম হোমওয়ার্ক গুলা করার কারণে আপনি পিটির অনেকটুকু কাভার করে ফেলছেন অলরেডি, এবং আপনি আমার 5টা পিডিএফ পেয়েছেন, আপনি আমার রচনার টেমপ্লেটটা পেয়েছেন। আমাদের রাইটিং এ অনেক অনেক স্টুডেন্টস এর আপনারা দেখেছেন, এগুলো বলার কিছু নেই হয়তো, আর 90 আউট অফ 90 পর্যন্ত রাইটিং এ আমরা করার যোগ্যতা তৈরি করতে পেরেছি, সেটার একটা অংশ হিসেবে আপনাদেরকে একটা রচনার টেমপ্লেট দিয়েছি, সেটার দ্বারা আমরা করতে পেরেছি, এটা আপনি পেয়ে গেছেন। আজকে আপনাকে একটা রেকর্ডেড ক্লাস দিব, এই ক্লাসটা হচ্ছে রিডিং এর উপরে, অর্থাৎ রিডিং চ্যাপ্টারটা নিয়ে আমাদের অনেকেরই একটু মানে ঝামেলা থাকে। অনেকে একটু ভয় পাই যে ভাই স্পিকিং রাইটিং লিসেনিং ঠিক আছে বুঝলাম, বাট রিডিংটা কি পারবো, বা অনেকে ফিল করে যে আমি তো গ্রামারে অতটা ভালো না, আমি কি রিডিং এ ভালো করব। রিডিংটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম মানুষের দুশ্চিন্তা কাজ করে, এটা সবাই একমত হবেন, এটার সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, চারটা
পার্টের মধ্যে, সেটা আইএলটিএস বলেন, জিআরই, জিমেট, টোফেল, যেটাই বলেন না কেন, আমাদের পিটি বলেন, রিডিংটা বাকি তিনটার তুলনায় সামান্য একটু চ্যালেঞ্জিং। যারা আইএলটিএস দিয়েছেন বা ক্লাস করেছেন তারা এটা ফেস করেছেন। দেখা গেল আইএলটিএস এ আপনার সব ব্যান্ডে স্কোর 6.5, রিডিং এ 5। একটা খারাপ হলে অটোমেটিক্যালি আমরা ধরতে পারি সেটা রিডিং এই হয়তো হয়েছে। সো রিডিং এর ব্যাপারটা আমরা আগে আগে শুরু করতে চাই, যেন আপনি অন্তত পিটি রিডিংটাতে খারাপ না করেন। এই জন্য আজকে আমি যেটা করব, আপনাদেরকে রিডিং এর ব্যাপারে একটা রেকর্ডেড ক্লাস দিব। সেটা শুধু আজকের জন্য না, আমি ওই রেকর্ডেড ক্লাসে এমন কিছু দেখিয়েছি যেটা আপনি আজকে থেকে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত করতে পারবেন। কারণ রিডিং একদিন, 2 দিন, 3 দিনে আপনি কখনোই ভালো স্কোর করতে পারবেন না। এটার পিছনে আপনাকে একটা লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে হয়। সেটা কিভাবে প্র্যাকটিস করবেন, সেটা কোন ওয়েতে আগাবেন, সেটার পিছনে আমাদের কোন পিডিএফ কাজ করবে। আমি একটা সাজেশন তৈরি করেছি, সেখানে আমি 100টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উঠিয়েছি, যে 100টা বারবার এক্সামে আসছে। আমাদের স্টুডেন্টসদের সাথে আমরা সেগুলা কমিউনিকেট করি এক্সাম দেওয়ার পরে। যদি সুযোগ হয় কারোর সাথে কথা বলার, যে ভাই কোনটা কমন পড়লো কিনা, প্রায় দেখা যায় সেই সাজেশন থেকে টুকটাক কমন পড়ে। সবকিছুই আপনি ওই রেকর্ডেড ক্লাসে পাবেন, যে রেকর্ডেড ক্লাসটা দ্বারা পুরোটা রিডিং আমি কভার করে দিই। সো আপনি যদি আজকে বা 2 ক্লাসের পরে লিভ নেন, আপনি কত কিছুই ফ্রিতে পেয়ে যাচ্ছেন। রিডিংটা পুরোটাই পেয়ে যাচ্ছেন, পাশাপাশি আজকের একটা পড়া পাবেন স্পিকিং এর, আগামী দিনও একটা স্পিকিং এর পড়া পাবেন। তার মানে স্পিকিং এর আপনি মোটামুটি অর্ধেক, রিডিং এর পুরাটা, 5টা পিডিএফ যেগুলো আপনার রাইটিং লিসেনিং এর জন্য বানানগুলো লাগবে। সো আপনি অনেক কিছুই পেয়ে যাচ্ছেন ফ্রিতে। এগুলো আপনাদের জন্য দোয়া স্বরূপ থাকবে যদি কেউ 2 ক্লাসের পরে আর না আসে। এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুযোগ থাকলো, যেন এটা অন্তত ফিল না করেন যে না, ওনার কাছে ভর্তি হইলাম, অনেক একটা চিন্তা ভাবনা নিয়ে ভর্তি হইলাম কিন্তু আমার পোষাইলো না। সো আপনি যেন এটা অন্তত কষ্ট না পান, সেটা যেন আমার কাছে বদদোয়া স্বরূপ ফেরত না আসে, এই জন্য আমাদের এই সিদ্ধান্ত। এটা হয়তো আপনি এই পৃথিবী জোড়া কোনো কমার্শিয়াল কোচিং এই শুনবেন না, ভর্তি হওয়ার পরে আবার টাকা ফেরত দিয়ে দেওয়া। আমি নিজেই তো ইউনিভার্সিটির সময় এডমিশন টেস্টে কোচিং করেছি, সেখানে 3 মাস খালি বোবার মতো বসেই ছিলাম, একটা প্রশ্নও করতে পারিনি, কিন্তু টাকা তো ফেরত আনার সুযোগ হয়নি। স্বাভাবিক, সেটা কেবল আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করি। অলরাইট, সো এটা আপনার জন্য ভাই হিসাবে একদমই সুযোগ থাকবে। 2টা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেন। অতি কষ্ট হইলেও আজকের ক্লাসটা, আগামী ক্লাসটা, যত কষ্ট হোক 2টা ক্লাস করেন। 2 ক্লাসের পরেও যদি আপনার মনে হয় আপনি লিভ নেবেন, নো প্রবলেম, ওয়েলকাম। এবং আমি যেই ম্যাটেরিয়ালস গুলো আপনাকে দিয়ে দিব, এই ম্যাটেরিয়ালস গুলো আপনি অন্য কোথাও গিয়ে ভর্তি হইলেও কাজে লাগবে, ডেফিনেটলি কাজে লাগবে। সেটা আপনি আমার আজকের রেকর্ডেড ক্লাস, যেটা আজকে ক্লাসের পরে পাবেন, এটা আরেকটা অলরেডি পেয়ে গেছেন। এই হলো 2টা, 5টা পিডিএফ। এই হলো 2 5 7টা রচনার একটা টেমপ্লেট। এই হলো 8টা আজকে এবং আগামী দিন আপনার স্পিকিং এর 2টা টপিক কাভার দেওয়া। সো 9টা ম্যাটেরিয়ালস আপনি অটোমেটিক্যালি আপনার কাছে ফ্রিতেই থাকলো। এগুলো আপনি পরবর্তীতে ইনশাল্লাহ কাজে লাগাবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই হলো কথা। সো আজকের ক্লাসটা এবং দ্বিতীয় ক্লাসটা খুব মনোযোগের সাথে করবেন। অলরাইট, এবার আসেন আমাদের এখানে। আমাদের কোর্স লেকচারটা কমপ্লিটলি বাংলায় হবে। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা ইংলিশ পড়ছি, কারো কারো রিকোয়ারমেন্ট থাকতে পারে যে ভাই ইংলিশে লেকচার করেন। এখন কথা হচ্ছে, ইংলিশে লেকচার করলে যেটা হয়, কারো কারো বুঝতে খুব সহজ হয়, অনেকের জন্য বোঝাটা একটু টাফ হয়। কিন্তু আমরা বাংলায় বললে, যে ইংলিশ ভালো বুঝে সেও বাংলা ভালো বুঝে, যিনি বাংলা বুঝে তিনি তো বুঝেই, তাহলে 2 দলের জন্যই উপকার হয়। ধরেন আজকে আমি সে বিডিইউ জয়েন হচ্ছে না, সাবির ভাই, না না, বিডিইউ জয়েন করার দরকার নাই তো, আপনি ক্যামেরা ক্লোজ করে রাখেন, ভিডিওতে আসার দরকার নেই। আমি ভিডিওতে নাই তো, আমি আছি নাকি? হাই হাই, আমার চেহারা দেখে ফেলছে নাকি কেউ আবার? আমি নাই তো। আচ্ছা, ঠিক আছে, এবার আসেন এখানে। সে আমি প্রথমে এসে আপনাদেরকে যদি ইংলিশে শুরু করি, ধরেন ব্যাপারটা এরকম হবে, এতক্ষণ যা বললাম এটাকে যদি এইভাবে এসে বলি যে, স্টার্টিং এর সে এরকম এসে বললাম যে, হ্যালো সিস্টার্স এন্ড ব্রাদার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, আই এম সিবির আহমেদ, your favorite PT tutor in Bangladesh, and the founder of Target Score PT, working as head trainer of PT Academy UKVI, as well as PT core for Canadian immigration. I'll be personally conducting all the sessions of your course to make sure you get the best guidance and support throughout your PT journey. As a part of your preparation, you will also receive 2 free mock test classes to help you assess your progress and fine-tune your strategies before the real exam. That will be completely free for you guys. Let's work together to achieve your target PT score and open doors for your academic and professional dreams. ধরেন বললাম, এতক্ষণ যেগুলা বললাম সংক্ষেপে সেই কথাগুলো বললাম, যে আমি অমুক, তোমাকে পড়াইতে চাই,
পুরো কোর্সে আমি তোমার সাথে আছি, লাস্টে 2টা মক টেস্ট ফ্রিতে দিব। অনেকে বুঝছেন, অনেকে ঘোলা গোলা বুঝছেন। তো এই জায়গাটায় যদি মানে আমি এটা বলার চেষ্টা করলাম যেন আমাদের এইটুকু বুঝ শক্তি আসে যে ইংলিশে বলার কারণে কেউ কেউ খুব ভালো বুঝছে, কেউ কিছুটা ধরতে পারছে, কেউ হয়তো কিছুটাই বুঝেনি। কিন্তু এই কথাগুলো যে এতক্ষণ ধরে আমি বাংলায় বললাম সেটা কিন্তু সবাই বুঝছেন। তো আশা করি বাংলায় লেকচার সবার পছন্দ হওয়ার কথা। তারপরেও যদি কারো কোনো আর্জি থাকে যে না ভাই ইংলিশে কন্টিনিউ করেন, আপনারা আমাকে জানাতে পারেন। অলরাইট, সবার জন্য বোধহয় বাংলায় কন্টিনিউ করলে বেশি ভালো হয়, এটার একটা মতামত এই ইনকলে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আর টপিক যখন বুঝাবো, বাঙালি মানুষ বাংলায় বুঝাইলে হয়তো আপনি ভালো বুঝবেন, এখানে একটু দেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ মনে করেন যে না ভাই ইংলিশ লেকচার করেন অথবা বাংলায়, আমাকে এখানে একটু ইয়েগুলা লিখেন, আমরা বুঝতে পারবো। রাইট, ওকে, ঠিক আছে, সবাই বাংলা বাংলা করছেন। ওকে ওকে, থ্যাংক ইউ, আর লাগবে না, আচ্ছা বুঝছি, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্টে স্টার্ট করি। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভালো লিখেন না। ওকে, এবার আসেন, আমাদের এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি কি বললাম, বাংলা লেকচারের কথা গেল। ওকে, অনলাইনের ব্যাপারটা একটু আমরা বলি। ঠিক আছে, বাংলাদেশ বুঝতে পেরেছি, আর লেখা লাগবে না, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আসেন, আমরা যদি এখানে অনলাইনের ব্যাপারটা বলি, আমরা যেহেতু অনলাইনে ক্লাস করছি, এখানে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধার পরিমাণটাই বেশি। সেটা কি, যারা আপনারা অফিস করেন, এখানে আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে জব হোল্ডার। তো স্বাভাবিকভাবেই আপনি অফিস শেষে আবার একটা কোচিং এ গিয়ে রাতের বেলা এতক্ষণ সময় ধরে আরাম করে পড়তে পারবেন না, যেটা এখন বাসায় এসে আপনি অফিস শেষে রিল্যাক্স করে বিছানায় বসে আরাম করে আপনি আপনার মতো করে পড়তে পারছেন। এখানে ড্রেস আপের কোনো ব্যাপার নেই, আপনি আপনার মতো আরাম করে পড়তে পারছেন, ফ্যামিলিকে টাইম দিতে পারছেন। এটা অনলাইনের একটা বড় সুযোগ। আবার এখানে আপনি ইচ্ছা মতো টাইমলেস পড়তে পারবেন। আমি বলেছি আমার আমার ক্লাসের অফিসিয়াল টাইম আমি কখনোই মানি না, আমাদের ম্যানেজমেন্টের সাথেও এটা নিয়ে আমার দফায় দফায় লাগে। কারণ ম্যানেজমেন্টের টাইম হচ্ছে গিয়ে 15, সরি 15 না, 1.5 মানে 1.5 ঘন্টা, কিন্তু আমার ক্লাস আমি নিজে থেকে জোর করে বানাইছি 3 থেকে 4 ঘন্টা। এর পরেও যদি কেউ বলেন ভাই একটু থাকেন, ক্লাস শেষে আমার কিছু পার্সোনাল কথা আছে, আমি আসি, সারা রাতি আসি, আপনি থাকতে চাইলে আমি আসি, নো প্রবলেম। সো আপনি এটা অনলাইনে করতে পারেন, এটা ফিজিক্যাল অফিসে ওটা করা যায় না সচরাচর। অফলাইন কোচিং গুলোতে যেটা হয় যে, আমরা যখন ইউনিভার্সিটি এডমিশন টেস্টে পড়েছি, আমরা দেখেছি 1.5 ঘন্টার আগেই দরজার সামনে অনেক স্টুডেন্ট ভিড় করতো, কেন, পরের ব্যাচটা শুরু হবে। তখন আমাদেরও একটা মনের মধ্যে তারা কাজ করতো, দূর বের হয়ে যায় তাড়াতাড়ি, সবাই দাঁড়ায় আছে, সবাই বাইরে কথা কথা বলতেছে, যেই না খালি বেলটা বাজছে সবাই হুমড়ি খেয়ে ঢুকতেছে। এটা অফলাইন কোচিং এ হয়, আমাদের এখানে ঢুকাঢুকির কোনো ব্যাপার নেই। সো টাইমলেস পড়লেন, এটা ব্যাপক বড় একটা সুবিধা, এটা হচ্ছে অনলাইনের সুবিধা। আর অনলাইনের কিছু অসুবিধাও আছে, সেটা হচ্ছে মাঝে মাঝে আপনাদের ইন্টারনেট কানেকশনটা মানে বাজে থাকতে পারে। এটার জন্য যেটা করবেন, আজকাল সবার বাসায় ওয়াইফাই আছে, অলরাইট, ওয়াইফাই আপনার বাসায় আছে, সো নো প্রবলেম। আপনি এডিশনালি যেটা করতে পারেন, ওকে, আচ্ছা, এখানে এডিশনালি যেটা করতে পারেন সেটা হচ্ছে মোবাইল ফোনে আপনি একটা ডেটা প্যাকেট কিনে রাখেন। সেই ডেটা প্যাকটা কিনে রাখবেন এই জন্য, আপনার কারেন্ট চলে গেলে আপনি যেন ব্যাকআপে ক্লাসটা করে ফেলতে পারেন। আর যেদিন আপনাদের ক্লাস থাকবে বিকেল বেলায় মেক শিওর যে আপনার কম্পিউটার, আপনার মোবাইল ফোন দুটাতেই 100% চার্জ রেডি আছে কিনা। বিকজ অফ, এখানে হচ্ছে আমাদের এখানে সহজ করেই চার্জ ব্যাকআপ যদি ঠিকঠাক না থাকে, আমাদের জন্য কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, সো চার্জ ব্যাকআপটা রাখবেন, এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। আর আর কিছু ব্যাপারে একটু আমাকে সহযোগিতা করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন প্রশ্ন করব, বিশেষ করে প্রশ্ন সেশনে একজন একটু কথা বলতে চাইলে আরেকজন একটু চুপ থাকেন। যেটা আমাদের ফিজিক্যাল ক্লাসে হয় কি, যখন দেখা যায় একজন দাঁড়াইছে প্রশ্ন করার জন্য, তখন বাকিরা হয়তো দাঁড়ায় না, বা সে দেখতেছে চোখের সামনে একজন দাঁড়িয়েছে। কিন্তু অনলাইনে বসে এটা দেখা যায় না যে কে প্রশ্ন করছে, হয়তো বোঝা যায় একজন কথা বলছে, তখন চেষ্টা করিয়েন বাকিজন একটু ওয়েট করে তিনি শেষ করলে তারপরে বলেন, সেটা ভালো হয়। সো সুবিধা বেশি পাওয়ার জন্য সামান্য দুই একটা অসুবিধা একটু সহ্য করে নিয়েন। অনেক সময় একজন কোশ্চেন করার সময় আরেকজন বলে ফেললে অন্য কারো হয়তো এটা পছন্দ না হতে পারে। স্বাভাবিক, একটা ফ্যামিলিতে সবাই সবকিছু ঠিকঠাক মতো করবে না। স্বাভাবিকভাবে দুই একজন থাকবে যাদেরকে কারো পছন্দ হবে না, তাদের আবার কিছু আপনার পছন্দ হবে না, আপনার কিছু তার পছন্দ হবে না, এইভাবেই আমরা ফ্যামিলি। একটু কাইন্ডলি এই জায়গাটা আমাকে একটু কোঅপারেট করিয়েন, আমার জন্য একটু সহজ হয়। ওকে, এটা গেল। আচ্ছা, এবার আসেন, আমরা এখানে আরেকটা বিষয় আনছি, সেটা হচ্ছে ক্লাস নোট। এই বিষয়টা একটু আচ্ছা, আপনারা মেসেজ দিন না, আমি সবকিছু বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি সবকিছু বলছি। ক্লাস রেকর্ড থাকবে কি থাকবে না, ওকে, নো প্রবলেম, এগুলো নিয়ে আলোচনা আসছে। সেটা হচ্ছে যে আমাদের এখানে ক্লাস নোট করার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনি এখানে পড়ার সময় টপিকে আমি যা যা বর্ণনা করব, সবাই চেষ্টা করবেন হচ্ছে খাতার মধ্যে সেটা নোট করার, এবং আপনাদের একটা ভালো খাতা হওয়া উচিত। এই জন্য আপনাকে
যদি আরো একবার পিটি এক্সাম দেওয়া লাগে, বিশেষ করে অস্ট্রেলিয়াতে এখানে ম্যাক্সিমাম মানুষের টার্গেট, আপনাদের পরিচয় পর্বে আমি দেখেছি ম্যাক্সিমাম জনেরই টার্গেট হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়া। অস্ট্রেলিয়াতে গেলে আপনাকে আরো কয়েকবার কিন্তু পিটি ফেস করা লাগতে পারে। সেটা হচ্ছে একটা পিটি আইএলটিএস এর স্কোরের ভ্যালিডিটি থাকে হচ্ছে 2 বছর। 2 বছর পরে আপনি অস্ট্রেলিয়াতে যখন চাকরি করার জন্য ট্রাই করবেন আফটার ইউর স্টাডি, তখন কিন্তু সেখানে আপনাকে আরো একবার পিটি তে বসতে হয়। অস্ট্রেলিয়ার ব্যাপারটা এমন হয়ে গেছে, মজা করে আমরা অনেক সময় এরকম বলি যে একসময় এরকম শুনবেন আগামী 100 বছর পর হয়তো অস্ট্রেলিয়াতে কেউ মারা গেলে তার পিটি দেওয়া না থাকলে তারা আটকে রাখবে, দাফন করতে বলবে, তার পক্ষ থেকে আরেকজন পিটিটা দিয়ে আসেন। তারা এত বেশি পিটি আইএলটিএস আর জিআরই জিমেট বা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের দিকে তাদের এত বেশি হচ্ছে গিয়ে চাহিদা, অর্থাৎ তারা তাদের জনশক্তিকে দারুণভাবে হচ্ছে শিক্ষিত রাখবে, এটাই হচ্ছে তাদের টার্গেট। ওখানে একটা কাজের বুয়ার ভিসাতে গেলেও তাকে পিটিয়ে দিতে হয়, ড্রাইভারের ভিসাতে গেলেও পিটিয়ে দিতে হয়, রাজমিস্ত্রির ভিসাতে গেলেও পিটিয়ে দিতে হয়। সো বুঝতে পেরেছেন। সো এই জন্য আপনাদের এই খাতাটা হওয়া উচিত একটা ভালো খাতা আজকে থেকে, যেটাতে লেখা শুরু করবেন যেন এই খাতাটা আপনি অস্ট্রেলিয়াতে নিয়ে গেলে পরবর্তীতে যখন আপনার আবার পিটিয়ে দিতে হবে চাকরির জন্য, কারো সিটিজেনশিপের জন্য, কারো পিআর এর জন্য, কারো সাবজেক্ট চেঞ্জ করার জন্য, বা অন্য কোনো স্কোর যদি দরকার পড়ে, যেই কারণেই দরকার পড়ুক না কেন, আপনি যেন এই খাতাটা আরো একবার ব্যবহার করতে পারেন, এটা আপনি মাথায় রাখার চেষ্টা করবেন। এই জন্য আমাদের যেটা হবে, যা যা আমি বলবো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা খাতায় নোট করবেন। আর যেগুলা খাতায় লিখতেই হবে আমি নিজেই বলবো খাতার মধ্যে লিখেন এটা এটা এটা, আমি সেটা নিজেই আপনাকে বলবো। আর আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন আমার যত কথাই মনে হবে যে এটা লিখে রাখি, আপনি সবকিছুই লিখে রাখার চেষ্টা করবেন। আর লিখে রাখার একটা উপকারিতা আছে, সেটা হচ্ছে যে আজকে ধরেন আমি আপনাদেরকে পড়াইতে গিয়ে একটা উদাহরণ ব্যবহার করব, আপনি আজকে খুব ভালো বুঝবেন, উদাহরণটা মাথায়ও থাকবে খুব ভালো, কিন্তু কালকে সেটা কিছুটা আপসা আপসা হয়ে যাবে। আপনার কালকে সেটা হচ্ছে পরশু দিন গিয়ে আরেকটু ঘোলাটে হয়ে যাবে। 3 দিন 4 দিন পরে আপনি ভুলেই যাবেন আমি ক্লাসে কোন উদাহরণটা দিয়েছিলাম। এই জন্য চেষ্টা করতে হবে ক্লাসের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি যেন কাইন্ডলি লিখে রাখেন। কেন লিখে রাখবেন? বিকজ অফ আপনার এখানে কিন্তু ভুলে যাবেন, 2-3 দিন পর ক্লাসে খুব ভালোই বুঝবেন। এই জন্য খুব কষ্ট করে হলেও গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো লিখে রাখবেন। আর আফটার ক্লাস যিনি ফিল করবেন যে হ্যাঁ আপনার এখানে নোটটা ভালো হয়েছে, কয়েকজন 4-5 জন নিজ দায়িত্বে একটু গ্রুপের মধ্যে ক্লাস নোটের ছবি শেয়ার করবেন। কেউ যদি একটু মিস করে সেজন্য আপনার নোটটা দেখে সেখান থেকে বাকিটা মানে ম্যানেজ করে নিতে পারে। এইটুকু হেল্প অন্তত ক্লাসমেটসদের একটু করবেন। এই সদিচ্ছাটুকু মনের মধ্যে রাখবেন, আল্লাহ তাআলা আপনার উপকার করুক, এই দোয়াই থাকলো। এটা অনেকে করতে চায় না, আমি দেখেছি আগের ব্যাচগুলোতে, আমি নিজে এসে ক্লাসে বলি আজকে কেউ নোট দেন, তারপরে অনেকে দিতে চায় না। আহ, এটা কেন আসলে, মানে দেন না, আপনার এটা তো উপকার হয়, মানুষের উপকার করলে ক্ষতি কি? আল্লাহ তো আপনার উপকার করবে। এই ফিল্ডটুকু অন্তত ভিতরে রাখার চেষ্টা করবেন। অলরাইট। সো কেউ না কেউ দিবেন। আবার কোনো কোনো ব্যাচে এমন হয়েছে একটা আপু কন্টিনিউয়াসলি দিয়ে গেছে, প্রত্যেকটা দিন দিয়ে গেছে, লাস্ট ক্লাসে এসে ওর একেবারে বিদায়ের ক্লাসে এসে বেশ কয়েকজন ওনাকে মেনশন করে ধন্যবাদ দিয়েছে এই কাজটার জন্য। উনিও হয়তো এক্সপেক্ট করে নাই যে আফটার কোর্স লাস্ট ক্লাসে এই এই ব্যাপারটা মানুষের মনে থাকবে যে আমি প্রতিদিন ক্লাস নোট শেয়ার করতাম। বুঝতে পেরেছেন? সো দোয়া করেছে তার জন্য কিন্তু অনেক, এটা আপনার জন্য একটা বড় পাওয়া হতে পারে। রাইট। সো মানুষকে হেল্প করবেন, আপনাকে আল্লাহ তাআলা হেল্প করবেন। আচ্ছা, এবার আসেন এখানে আমাদের ক্লাস রেকর্ড আমাদের থাকবে না। আপনারা দয়া করে কোনো ক্লাস রেকর্ড করবেন না। এটার জন্য ক্লাস রেকর্ড না থাকার রিজন হচ্ছে দুইটা। নাম্বার ওয়ান, পাইরেসির একটা ব্যাপার আছে। আমি মাঝখানে 2024 সালের লাস্টের দিকে মানে ব্যাপক আইনি জটিলতায় জড়াই গেলাম। মানে আইন তো মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, এখন আমার সুরক্ষার জন্য আইনের দ্বারস্থ হওয়া। মাঝখানে যেটা হয়েছে যে আমাকে এক স্টুডেন্ট বলতেছে যে ভাই আমি আপনার লাইভ কোর্সে ভর্তি হবো, আমি তো আপনার রেকর্ডেড ক্লাস কিনে পড়ছিলাম, আমার রেজাল্টটা তো মানে ভালো করতে পারলাম না, আমি খালি রেকর্ডেড ক্লাস দেখে দেখে অনেক কিছু বুঝতে পারিনি, সেখানে তো আপনাকে প্রশ্ন করতে পারিনি, রেকর্ডেড ক্লাসে তো আর আপনাকে খুঁজে পাই না। তো আমি বললাম রেকর্ডেড ক্লাস কোথায় পেলেন? বললো যে অমুক আইডি থেকে, বললো তিনি নাকি আপনার আপনি নাকি পারমিশন দিয়েছেন, উনি নাকি বিক্রি করে আপনার ক্লাস। পরে আরো কয়েকটা আইডি থেকে, ফেক আইডি থেকে এরকম এরকম ঘটনা ঘটলো, মানে রেকর্ডেড করে বিক্রি করার কথা। আমরা ক্লাসগুলো যতই প্রোটেক্টেড করে রাখি কি রাখি না কেন, আপনারা চাইলে রেকর্ড করতেই পারেন। আজকাল এআই এর যুগে মানে চোরের উপরও বাটপার আছে, ব্যাপারটা এরকম টাইপের। যতই সিকিউরিটি দেই না কেন, তালা শক্ত হইলেও মানে চোরের কাছে আরো বড় তালা কাটার জিনিসপত্র থাকে, ব্যাপারটা এরকমই। তো এই জায়গা থেকে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা আমার ভাই হন বোন হন, এই উদ্দেশ্যে কেউ যদি ব্যাচে জয়েন করে থাকেন দয়া করে এটা না করাই ভালো। আমি খুশি হব, আপনার আল্লাহ খুশি হবে। হয়তো আমি আপনাকে ধরতে পারবো, নাও ধরতে পারবো, কারণ ওটার জন্য আমাদের পদক্ষেপ নেওয়া থাকে। আমাদের আইটি টিমের সাথে চুক্তি করা আছে, তারা ক্লাস মনিটর করে, বিভিন্ন স্টাইল আছে আমাদের।
তো হয়তো আমি আপনাকে আগের ওদের মতো করে ধরতে পারবো, ধরেন আমি ধরতে পারলাম না, ধরেন আপনার জিমেল দিয়ে আপনার আইপি ডিভাইসের আইপি দিয়ে আপনার বাসা থেকে আপনার আমি হয়তো খুঁজে পেলাম না, সে আমি পেলাম না, আপনার ল্যাপটপ খুঁজে পেয়েছি যে আপনি নাই, হতে পারে। এখন ধরেন এটা করার দরকার কি? আপনি সিম্পলি একজন ভালো মানুষ হন না, মরার পরে কই যাবেন? আল্লাহ আপনারে ধরলে বাঁচবেন কেমনে? আর খোদা যদি আমারই জিগায় তোমার ক্লাসে রেকর্ড করছে, এটা তো তোমার হক, সে নষ্ট করছে, তুমি কি তারা মাফ করবা? আমার যদি জ্ঞান থাকে আমি জীবনও আপনারে মাফ করবো না, আমি বলবো ওরা জাহান্নামে ফালাই দেন। কারণ জাহান্নামের আগুনের লোকের সংকট আছে, তার দরকার আছে জাহান্নামে যাওয়ার। অলরাইট, সো এই কাজটা কেউ করার কোনো দরকার নাই। ইনশাআল্লাহ তাআলা আপনারা ক্লাস রেকর্ড কেউ করিয়েন না। আপনারা মাঝে মাঝে যেটা করতে পারেন, গুরুত্বপূর্ণ টপিকের সময় যদি কেউ, আমি বলি যে একটা স্ক্রিনশট রাখেন, একটা মোবাইলের ছবি তুলে রাখেন, আপনি সেখানে ছোট ছোট করে স্ক্রিনশট, ছোট ছোট করে টুকটাক, সে আপনি একটা মানে জিনিস বুঝাচ্ছি, সেখানে 1 মিনিটের একটা মোবাইলে ছোট্ট একটা ভিডিও করে রাখলেন, ছোট্ট ফুটেজ, এটা বিক্রয়যোগ্য না হলেই হলো। কিন্তু আপনি সেটাকে স্ক্রিন রেকর্ড করে পুরো ক্লাস রেকর্ড করে নিজের কাছে যত্ন করে রাখা, এই জিনিসটা করিয়েন না। মোবাইলে টুকটাক ছবি তুলে রাখা, আপনি আপনার প্রয়োজনে দুই একটা ছোট 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 ছোট, এটা যেন লম্বা কিছু না হয়। অলরাইট, সো আপনি আপনার প্রয়োজনে দুই একটা ফুটেজ রাখেন, দুই একটা স্ক্রিনশট মোবাইলে তুলে রাখেন, ছবি তুলে রাখেন, সেটা আপনার পড়ার প্রয়োজনে যেন হয়, এটা যেন বিক্রয়যোগ্য না হয়। অলরাইট, এইটুকু আপনার কাছে আমার অনুরোধ থাকবে, হাত পা ধরে অনুরোধ করি, এই কাজটা করিয়েন না, খুব কষ্ট পাবো। আচ্ছা, এবার আসেন, রেকর্ডেড ক্লাস না থাকলে যদি কেউ ক্লাস মিস করেন তাহলে তার কি হবে? এটা তো সেকেন্ড কোয়েশ্চেন, রাইট? এখন আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে, আমি চেষ্টা করি পরের ক্লাসে আগের ক্লাসের পড়া অ্যানালাইসিস করা। তো পরের ক্লাসে যখন আগের ক্লাসের কিছু প্রবলেম আমরা তুলে ধরি, সেখানে প্রবলেম বলতে গেলে আবার সেটার একটু ব্যাখ্যা করতে হয়। আপনি সেই ব্যাখ্যাটার দ্বারা এটাকে কাভার দিতে পারেন। নাম্বার টু, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ছোট ছোট গ্রুপ করে পড়াশোনা করবেন, সেটা আজকেই তৈরি করবেন। প্রত্যেক ব্যাচকেই বলি, ছোট ছোট গ্রুপ করে তৈরি করলে কি হয়, আপনি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, সেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে মাঝে মাঝে অসুস্থতার জন্য 1-2 দিন ক্লাসে যেতে পারতাম না, তখন তো ভার্সিটি আমার জন্য আবার ক্লাসটা রিপিট করবে না, এডুকেশনাল ইনস্টিটিউশনস এর স্টাইল তো এটা না। আমরা তখন কি করতাম, বন্ধু বান্ধবের বন্ধু আজকে ক্লাসটা নোট করিস ভালো করে, তুই কালকে একটু বুঝাই দিস, বা কি বললি একটু বল, ছোট ছোট গ্রুপ করে আমরা এটা কাভার করে নিতাম। এবং এখানেও সেটা করার সুযোগ আছে। কিভাবে? আমাদের প্রত্যেক ব্যাচে এরকম হয়, 4-5 জন করে করে ছোট্ট করে আলাদা গ্রুপ তৈরি করে, শনি সম্বুধে আপনারা আমার সাথে বসলেন, রবি মঙ্গল বৃহস্পতিতে আপনারা আপনারা বসেন, কেউ ফ্রি থাকলে বিকালবেলা বসেন, আজকে আপনি কি বুঝলেন, ছোট্ট করে একটা গ্রুপ তৈরি করেন, সে আমাদের এই গ্রুপে, যে গ্রুপে আপনারা পড়াশোনা করছেন, সেই হচ্ছে সূচনা দাঁড়ান, পড়ানো তো শুরু করবোই, ওরিয়েন্টেশনের কিছু কথাবার্তা না বললে হুট করে পড়ানো শুরু করলে কেমনে হয়? পরের ক্লাস থেকে তো আমরা সারাদিনই পড়াবো, জাস্ট একটু ওয়েট। সো এখানে যেটা হইলো যে ছোট ছোট গ্রুপ করার একটু চেষ্টা করবেন, সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আপনি গ্রুপে, আমাদের যে গ্রুপটাতে আপনারা আছেন, এখানে লিখেন যে আমি মাস্টার্স এর জন্য একটা ছোট্ট গ্রুপ হচ্ছে গিয়ে তৈরি করছি, আমি, আপনারা কেউ জয়েন করেন, আবার কেউ আরেকটা তৈরি করেন, এভাবে নিজেরা নিজেরা ছোট ছোট করে গ্রুপ তৈরি করেন, ওই গ্রুপে জয়েন হন। আজকে এই ক্লাসের পরে এখন করা দরকার নেই, আফটার ক্লাস আপনারা যেই গ্রুপে মেসেজ দিতে পারেন, সেই গ্রুপটাতে, প্রাইভেট গ্রুপে আপনারা মেসেজ দিয়েন না। তো সেখানে গ্রুপ তৈরি করে আফটার ক্লাস অথবা বিফোর ক্লাস আপনারা আপনাদের মতো করে এভরিডে করে বসবেন, সেখানে কি কি ফলো করবেন সেটা একটু মাথায় রাখবেন। অলরাইট, আচ্ছা, কেউ এখানে মেসেজ দিয়ে না, ঠিক আছে, আপু বলেছে ওনার হয়তো তারা আছে, কালকে অফিস আছে, থাকতে পারে, এটা আবার আপনারা প্রোটেস্ট করতে যাচ্ছেন কেন? শান্ত হন ভাই, এরকম করলে কেমনে হয়? একটু কোঅপারেটিভ হন না প্লিজ। আচ্ছা, কাইন্ডলি একটু কোঅপারেটিভ হন। এখানে যেটা হইলো সেটা হচ্ছে যে, ওই গ্রুপে আপনারা কি কি আলোচনা করবেন, আমাদের ক্লাসে যেটা বুঝবেন এটা নিয়ে কথা বলবেন, যে যতটুকু বুঝবেন ক্লাসে সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন, যে ভাই এই টপিকের ব্যাপারে আমি এরকম এরকম বুঝছি। কেউ বলবে যে হ্যাঁ আমি তো টপিকটার ওই জায়গাটাতে একটু বুঝি নাই, এটা নিয়ে একটু বলেন, এটা আমি বলে দিলেন। আর বানানের যে ব্যাপারটা থাকে আমাদের, এভরিডে কিন্তু বানানের উপর আপনাদের প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? বানান ছাড়া কিন্তু আপনি লিসেনিং আর রাইটিং এ মোটেও একটা ভালো রেজাল্ট করতে পারবেন না, সেটা আমাদের রেকর্ডেড ক্লাসে অলরেডি দেখানো আছে, যে রেকর্ডেড ক্লাসটা অলরেডি আপনারা করছেন বাসায়। সো আমি চেষ্টা করেছি দুইটা রেকর্ডেড ক্লাসের মাধ্যমে দুইটা ক্লাস আগেই কাভার দিয়ে ফেলা, যেন আপনাদের এখানে এক্সট্রা করে সময় নষ্ট না হয়, সেটা আগেই বাসায় পেয়ে গিয়েছেন। সেখানে বারবারই দেখানো আছে, রাইটিং এ এবং লিসেনিং এ আমাদের প্রচুর পরিমাণে বানানের দরকার আছে, প্রচুর পরিমাণে বানানের দরকার আছে। বানান না পারলে আপনি রাইটিং লিসেনিং এ ভালো করবেন না। রচনা লিখতে গেলে বানান লাগবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখতে গেলে বানান লাগবে, রাইট ফ্রম ডিকটেশন লিখতে গেলে বানান লাগবে, মানে বানানের শেষ নাই, বানান 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 লাগবেই। এটা কোনোভাবেই হচ্ছে আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে, বানান আপনি একদিনে কভার করতে পারবেন না, এই জন্যই আপনাদেরকে বানান আমি আগে এগিয়ে দিয়ে দিচ্ছি, যেন
আপনাদের এখানে বানান নিয়ে আপনাদেরকে নতুন করে প্রেশার দিলে পরীক্ষার আগে যেন গিয়ে না বলতে পারেন যে ভাই হিমশিম খেয়ে উঠতেছি, বানান তো কাভার দিয়ে উঠতে পারলাম না। এই জন্য বানানগুলো নিয়েও আপনারা ওই আপনাদের পার্সোনাল গ্রুপে প্রতিদিন চর্চা করতে পারেন। সেখানে একজন বললেন কি আজকে 10টা করে বানান ধরেন, কেউ আপনারা জিজ্ঞেস করলো ভাই এই বানানটা কেউ করেন, সেখানে যদি না পারেন বুঝবেন যে হ্যাঁ আপনার পড়াশোনা ভালো হচ্ছে না। মানে গ্রুপ স্টাডি যাকে বলে, যা নিয়েই পড়বেন সেটাই লাভ হবে। গ্রুপ স্টাডি করলে পড়া বেশি ভালো হয়। ক্লাসে তো বুঝলেন, পাশাপাশি গ্রুপ স্টাডি করলে পড়া খুব ভালো হয়। সেটা লজ্জা ভেঙে দুই একজন গ্রুপ পার্টনার করেন, নিজেরা নিজেরা গ্রুপে মেসেজ দিয়ে দিয়ে করেন, এখানে বলেন যে আমি পার্টনার হতে চাই, কেউ আসেন। নিজেরা নিজেরা একটু টাইম সেট করে এটা করেন, দেখবেন যে কোনো কারণে আপনি একটু কম বুঝলে আপনার পার্টনার বা গ্রুপের কেউ না কেউ খুব ভালো হচ্ছে। যেমন আমাদের আগের ব্যাচে 53 ব্যাচে এই ইব্রাহিম নামে এক ছেলে আছে, সে আমাকে জানাইলো যে ভাই আমরা কি কি করি, আমরা আবার নিজেরা নিজেদেরকে পড়া দিই। টানা 3 দিন যদি কেউ পড়া জমা না দেয় আমাদের গ্রুপ থেকে তাকে লিভ দিয়ে দিব। এটা আমাদের প্রথমেই শর্তের মধ্যেই আছে। তার মানে তারা ওখানে 10-12 জন একটা গ্রুপে আছে, তাদের ডিসিশনটাই এমন, টানা 3 দিন কেউ যদি তাদের ওখানে পড়া জমা না দেয় তারা আবার পড়া সেট করে। ধরেন আজকে আমি রিড অ্যালাউট পড়ালাম, আপনারা নিজেরা সেট করলেন যে গ্রুপে তাইলে আমরা কালকে সবাই 20টা করে পড়ে রিড অ্যালাউট দিবেন। ওখানে কেউ 3 দিন টানা না দিলে তাকে গ্রুপ থেকে বের করে দেয়। মানে তারা ওই গ্রুপটা খুব সিরিয়াস, আবার নিজেরা নিজেরা ইয়ে করে, সেটা হচ্ছে আহ মানে আপনার লেখালেখি করে, অর্থাৎ সবকিছু মিলাই হচ্ছে তারা সেখানে বেশ ভালো করছে। এই কাজটা আপনারা করেন, যথেষ্টই ভালো হবে। অলরাইট, এই ব্যাপারটা গেল, গ্রুপের কথাটা গেল। আর হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ আছে একটা, যেটাতে আপনারা হচ্ছে একটু মেসেজ দিয়েন না। অলরাইট, আমাদের এখানে মেসেজ দিয়েন না। সেটা কেন মেসেজ দিয়েন না? প্রাইভেট গ্রুপে আমি আমার ডেমো পড়া দিব। ধরেন আজকে আমি যে টপিক পড়াবো, হয়তো ক্লাসে আমি একটার জায়গায় 10টা অঙ্ক করলে আপনার জন্য ভালো হইতো, কিন্তু আপনার তো এত সময় থাকছে না, সকালে অফিসে যাচ্ছেন। সো একটা অঙ্ক আমি আপনাকে ক্লাসে করালাম, বাকি 9টা অঙ্ক আমি ডেমো করে আপনাকে গ্রুপে দিয়ে দিলে তাহলে আপনার অফিসেও যাওয়া হইলো, রাতও জাগা লাগলো না, আপনি আপনার আমার পড়াও পেয়ে গেলেন। সো ওটাও আপনার ক্লাসের পার্ট, হয়তো আমি ক্লাস শেষে রাত জেগে সেটা করবো আপনাদের জন্য। এই জন্য প্রাইভেট গ্রুপটাতে কেউ মেসেজ দিবেন না। যে গ্রুপটাতে লেখা আছে প্রাইভেট গ্রুপ, আশা করি আছেন, দুটা প্রাইভেট গ্রুপ আছে, 54A 54B, দুটা প্রাইভেট গ্রুপ আছে। ওই গ্রুপগুলোতে কেউ কোনো মেসেজ লিখবেন না। আমি শুধু ক্লাসে তো বলবোই ঠিক আছে আজকে এটা পড়ালাম, ওকে তাহলে আমি আপনাদেরকে ক্লাস শেষে আমার কয়েকটা ডেমো পড়া প্রাইভেট গ্রুপে দিয়ে দিব। তার মানে আপনি জেনে রাখলেন যে আজকের ক্লাসের পরে সেই ক্লাস হয়তো 12:30 1টায় শেষ হলো, আমি হয়তো ভোর 3টা 4টা 5টার দিকে হয়তো সেটা পৌঁছে দিলাম। আপনাদের মাথায় থাকলেই হবে যে প্রাইভেট গ্রুপটা খালি ভিজিট করলে আমার ইম্পর্টেন্ট মেসেজ গুলো পেয়ে যাবেন। আর আপনাদের যেই গ্রুপটা আছে সেই সেই গ্রুপটাতে সিম্পলি আপনারা আপনাদের পড়াগুলো জমা দিবেন। আমি প্রাইভেট গ্রুপ পাশাপাশি ওই গ্রুপ, দুই গ্রুপে দিব, আপনি শুধু প্রাইভেট গ্রুপটা ফলো করলে আমাকে ফলো করা হবে। অলরাইট, সো গুরুত্বপূর্ণ মেসেজ সব প্রাইভেট গ্রুপ থেকে পেয়ে যাবেন, পাশাপাশি ওই গ্রুপেও পাবেন, কিন্তু ওই গ্রুপে তো আপনাদের মেসেজ ঢুকতে থাকবে, এই জন্য একটু পিছিয়ে আগে পড়ে যাবে। প্রাইভেট গ্রুপে সব আমার মেসেজই থাকবে, এই জন্য প্রাইভেট গ্রুপে দয়া করে কেউ কোনো মেসেজ দিবেন না। আর কেউ যদি প্রাইভেট গ্রুপে জয়েন না হয়ে থাকেন, আমি হচ্ছে গিয়ে, হ্যাঁ একটু একটু কমেন্টিংটা একটু স্টপ করেন, এখানে কমেন্ট করার দরকার নেই। আপনারা একটু কমেন্টিংটা স্টপ করেন, ওই কমেন্ট এখানে ভেসে উঠে, ভেসে উঠলে অন্যদের মনোযোগ যায় কমেন্টের দিকে আর কি। আচ্ছা, এখানে যেটা হলো যে প্রাইভেট গ্রুপের লিংক আমি দিয়ে দিয়েছি অলরেডি। 54A প্রাইভেট গ্রুপ নামে একটাতে অনেকে অ্যাড আছেন, কেউ কেউ কোনো প্রাইভেট গ্রুপে অ্যাড নাই। আমি 54B নামে একটা প্রাইভেট গ্রুপ আজকের ক্লাসের পরে দিয়ে দিব। একটু কাইন্ডলি যারা অ্যাড আছেন তারা কেউ অ্যাড হবেন না, দুইটা প্রাইভেট গ্রুপে কেউ অ্যাড হবেন না। প্রাইভেট গ্রুপ দুটাতে একই জিনিসই যাবে। সো কেউ 54A প্রাইভেট গ্রুপে থাকলে সে আর 54B তে জয়েন করার দরকার নেই। কেউ যদি জয়েন করে না থাকেন কোনোটাতেই, সে বি তে জয়েন করলেই হবে। আমি হচ্ছে আজকে ক্লাসের পরে আপনাদের পাবলিক গ্রুপে, যেটাতে ক্লাস আপনারা মেসেজ দেন, সেখানে আমি প্রাইভেট গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, বি এরটা। যারা জয়েন করেননি তারা শুধু জয়েন করবেন। অলরাইট, এইগুলো আমাদের গ্রুপিং এর ব্যাপারটা, ক্লাসে নোট করার ব্যাপারটা গেল। ওকে, আচ্ছা, এটাও গেল। তারপরে ঠিক আছে, এটা গেল। আর কি থাকে দাঁড়ান। আচ্ছা, এবার আসেন আমরা আস্তে আস্তে পড়ায় ঢুকি। আমাদের এখন একটু পানি খেয়ে দাঁড়ান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জোরে বলবো? হ্যাঁ জোরে বলতেছি, ওকে। আমি জোরেই বলতেছি, কিন্তু কারো কারো হয়তো সাউন্ড একটু কম, একটু ক্লিয়ার করে নেন। আমি কিন্তু জোরেই বলতেছি। আচ্ছা, এখানে আমাদের এখন পড়া শুরু করব। ওরিয়েন্টেশন রিলেটেড অনেক কথা হলো। মোটামুটি এতক্ষণ পর্যন্ত আমরা যা যা বললাম সেটাকে আমি একটা শর্ট সামারি করি। অলরাইট, আমাদের ক্লাসটা খুবই অর্গানাইজড হতে আগাই। সে এতক্ষণ ধরে আমি যা বললাম সেটাকে আমি একটা আপনাদেরকে জাস্ট হচ্ছে একটা শর্ট সামারি করি।
এতক্ষণ পর্যন্ত যেটা বলেছে এটার মূল গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে আপনি একটু সিরিয়াস হবেন আপনার কেরিয়ারের ব্যাপারে, নাম্বার ওয়ান। পাশাপাশি আমরা বলেছি আপনার সিরিয়াসনেস এর অংশ হিসাবে আমরা আপনাকে একটা লম্বা সময় ধরে ক্লাস করাবো, আপনি সেই ক্লাসটাতে ধৈর্য ধরে থাকবেন, এই ধৈর্যটুকু অন্তত অর্জন করবেন। সাথে আমরা এটাও বলেছি নিজেরা টুকটাক ছোট ছোট গ্রুপ করে আলাদা আলাদা আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেই গ্রুপে নিজেরাই ছোট ছোট গ্রুপ ক্রিয়েট করে দিয়ে দেন, না যে আমি একটা গ্রুপ ক্রিয়েট করছি কেউ চাইলে এটাতে জয়েন করেন। সো এইভাবে আলাদা আলাদা ছোট ছোট গ্রুপিং করে করে পড়েন। পাশাপাশি আরো বলেছি আমরা ক্লাস নোট সুন্দরভাবে নোট করেন, যা বলি চেষ্টা করবেন সবই যেন আপনি খাতার মধ্যে উঠাতে পারেন। বিকজ অফ আজকে যা বলবো আজকেই মনে থাকবে, কালকেও মনে থাকবে, পরশুদিন থেকে সেটা আস্তে আস্তে ঘোলাটে হয়ে যাবে। 5 দিন পরে গিয়ে আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে হবে ক্লাসে জানি ভাই একটা উদাহরণ বলছিল সেটা কি আপনার মনে আছে। তো আপনার খাতাটা যেন পরিপূর্ণ একটা খাতা হয়। এটা এই জন্য এখানেও ভালো করা, অ্যাজ ওয়েল এজ আপনাকে ইন ফিউচারে আরো একবার পিটি দেওয়া লাগবে। 2 বছর একটা পিটির ভ্যালিডিটি থাকে। 2 বছর পরে অস্ট্রেলিয়াতে যখন আপনি জব করার চেষ্টা করবেন, কেউ পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করবে, সেখানে আবার একটা পিটি স্কোরের রিকোয়ারমেন্ট কিন্তু চলে আসে। সেই খাতাটা যেন আপনি আরো একবার ব্যবহার করতে পারেন। ওকে, এই ছিল ব্যাপার। এতক্ষণ ধরে এই কথাটাই বলা হলো, একটু সিরিয়াস আপনি হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসেন আমাদের এখানে পিটির টুকটাক একটা আলোচনা আছে, সেটা হচ্ছে সহজ করে পিটি 90-র মধ্যে পরীক্ষা হবে। লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4টা পার্টি পিটিতে আছে। আপনাকে যদি ওভারঅল 58 পেয়ে যান 90-র মধ্যে এবং কোনো ব্যান্ডেই যদি 50-এর নিচে না পান, তাহলে মোটামুটি আপনি অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশের অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্স বা ব্যাচেলর পড়ার জন্য সহজ হয়ে যায়। তবে কেউ কেউ যদি হচ্ছে আমার কোনো ব্যান্ডেই 50-এর নিচে না পান, ওভারঅল মনে করেন যে আহ, একটু কম হলো, 58 হইলো না, 56-55 হলো, আপনারা দুশ্চিন্তা না করে কয়েকটা এজেন্সির সাথে কথা বলবেন। আপনি দেখবেন কোনো কোনো এজেন্সির কাছে হয়তো সুযোগ থাকতে পারে। এক একটা এজেন্সি এক একটা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে। তাদের তারা যে ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছে সেই ইউনিভার্সিটি গুলোর কোনোটাতে কি আপনার স্কোর দিয়ে হবে কিনা। আমরা শুধু আশ্বাস দিচ্ছি আপনাকে, যদি আপনি সকল ব্যান্ডে 50-এর উপরে পান, আপনার হয়তো একটা যাওয়ার ব্যবস্থা হবে। হয় ডিরেক্ট মাস্টার্স, নয় ডিরেক্ট ব্যাচেলর, নয়তো পাথ হয়ে দিয়ে হবে, কোনো না কোনো ভাবে হবে। অর্থাৎ যারই যেই রেজাল্টটা হবে, প্রথমেই কেউ দুশ্চিন্তা না করে দুই একটা এজেন্সির সাথে একটু কথা বলে নিবেন। আমাদের মাল্টিপল এজেন্সির সাথে আপনি একটু কথা বলবেন। একটা এজেন্সি বলতে পারে তার কাছে হয়তো সুযোগ নেই, আপনি আরেকজনের সাথে যোগাযোগ করেন, আপনি আরেকজনের সাথে যোগাযোগ করেন, 3টা 4টা জায়গায় কমিউনিকেট করেন। ফেসবুকে আজকাল অনেক নামি দামি এজেন্সিস গুলো আছে, আপনারা তাদের এজেন্সির নাম্বার গুলো কালেক্ট করতে পারেন। অনেক এজেন্সি আপনারা চিনেন, আইডিপি আছে, স্টাডিনেট আছে, পিএফএসি আছে, এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রড, মানে আপনারা ফেসবুকের কল্যাণে সবই জেনে যান। তো সেইখানে সার্চ করলেই তাদের নাম্বার থাকে, অথবা গুগল করলেই নাম্বার পেয়ে যান। তাদের কল নাম্বারে ফোন করে বলেন আমার রেজাল্ট এসছে এরকম, আমি মুখ মুখ ইনটেকে যেতে চাই, আমি কি যেতে পারবো। 3-4টা এজেন্সির সাথে কথা বলবেন। এরপরে যদি মানে কোন রেজাল্ট হওয়ার পরে কেউ দুশ্চিন্তা যেন না করেন, যেই রেজাল্টই হোক আপনি এজেন্সিগুলোর সাথে আগে একটু কথা বলে নিন আপনার এই রেজাল্ট দিয়ে তাদের কাছে কোনো সুযোগ আছে কিনা। যদি সুযোগ থাকে আপনি তারপরে তাদের অফিসে গিয়ে ওভাবে তাদের সাথে প্রসেস করেন। অলরাইট, তবে শুধু এইটুকু মাথায় রাখেন, যদি 90-র মধ্যে ওভারঅল কেউ 58 ক্রস করতে পারেন আর কোনো ব্যান্ডেই 50-এর নিচে যদি না পান, আপনার জন্য রাস্তা দারুণ ভাবেই উন্মুক্ত হয়ে যাবে। সো টার্গেটটা যেন অন্তত 58-র মধ্যেই থাকে, মানে 58 যেন ক্রস করে, এরকম একটা প্রেশার নিয়ে আপনি পড়াশোনার চেষ্টা করবেন। আর কারো যদি 58-র উপরে লাগে, সে কারো কারো দরকার হচ্ছে প্রতি ব্যান্ডেই 65 করে দরকার, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং সব ব্যান্ডেই তার 65 দরকার। সেটা কেন দরকার সেটা তারটা সে ভালো করেই জানে। কিছু সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট গুলোতে পড়তে গেলে 65 সকল ব্যান্ডে লাগে। যেমন হচ্ছে নার্সিং আছে, আপনার আর্লি চাইল্ড কেয়ার এডুকেশন আছে। যারা ওগুলোর জন্য যায় তারা ওগুলা খোঁজ খবর নিয়েই রাখে। আপনাকে শুধু ধারণা দিলাম 58 যেন অন্তত হয় ওভারঅল, কোনো ব্যান্ডেই যেন 90-র মধ্যে 50-এর নিচে না নামে, তখন আপনার একটা সুযোগ তৈরি হয়ে যাবে। অলরাইট, এগুলো আস্তে আস্তে আপনি আরো জেনে যাবেন, আজকেই জানতে হবে এমন কোনো ঘটনা নাই। এজেন্সিস গুলো আছে, এজেন্সির ভাই ব্রাদাররা আছেন, ওরা আপনাদের সাথে এগুলো নিয়ে কথা বলবে। আপনি রেজাল্ট হলে জাস্ট ওদের সাথে যোগাযোগ করলেই হবে। আরেকটা ইস্যু হচ্ছে পিটি আপনি যতবার খুশি ততবারই দিতে পারেন, কিন্তু একটা এক্সাম দেওয়ার পরে ওটা রেজাল্ট হওয়ার পরে আরেকটা রেজিস্ট্রেশন করতে হয়। এই বিষয়গুলো আপনি টুকটাক জেনে যাবেন। আর হচ্ছে আপনার ইউটিউব জুড়ে অনেক ভিডিওস আছে কিভাবে পিটি রেজিস্ট্রেশন করতে হয়। আমার নিজেরও ভিডিও মেক করা আছে, ওগুলো আমি প্রয়োজনীয় জিনিসপত্র গ্রুপে দিয়ে দিব, যখনই যেটা দিব আপনারা সেগুলো ফলো করবেন। সেটার নিচে নিচে আমি একটা করে ছোট ছোট ভয়েস ভয়েস দিয়ে দিব, ভয়েস নোট দিয়ে দিলে বুঝবেন যে ভিডিওটা কেন দেওয়া হলো, কোনটা কিসের জন্য দেওয়া হলো, সবই আপনাদের প্রয়োজনীয় কাজে লাগবে। সো প্রাইভেট গ্রুপটা ঠিকঠাক ফলো করলেই হবে। ওকে, এবার আসেন আমাদের এখানে পড়ার জন্য আমরা
আমাদের এখানে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাপ ইউনি থেকে আমরা পড়াশোনা করব, তাই না? আমরা হচ্ছে আমাদের অ্যাপ ইউনি থেকে পড়াশোনা করব। সেটা আমাদের রেকর্ডেড ক্লাসে অলরেডি আপনাদেরকে স্টেটেড করা আছে যে অ্যাপ ইউনিতে পড়াশোনা করতে গেলে একটা আইডি খুলতে হয়, সেটা আপনারা অলরেডি সেখানে ভিডিও ক্লাসে দেখেছেন। আরো একবার এখানে আমি আপনাদেরকে অ্যাপ ইউনিটটা শেয়ার করব। এখান থেকে আমরা যেহেতু স্ক্রিন শেয়ার করে পড়াবো, সো অ্যাপ ইউনিতে মোটামুটি সবারই আইডি ওপেন করা আছে, আশা করি আইডি ওপেন করা আছে, কিন্তু এখনো সাবস্ক্রিপশন কেনা নাই। সাবস্ক্রিপশন আমি ভিডিওতে নিষেধ করেছি যে সাথে সাথেই কেনার দরকার নেই। আমাদের যখন ক্লাস শুরু হয় তখন সাবস্ক্রিপশন নিলেই হবে। কারণ আপনি যখন কোনো কোর্স করেন, আইএলটিএস এ যেরকম বইপত্র কিনতে হয়, কেমব্রিজের সিরিজ গুলো কিনতে হয়, অর্থাৎ বইপত্র তো লাগে, প্রত্যেকটা কোর্সে স্টুডেন্টকে বইপত্র পারচেস করতে হয়। পিটির ক্ষেত্রে কোনো বইপত্র পারচেস করার দরকার নেই। এখানে পারচেস করতে হয় হচ্ছে গিয়ে একটা সফটওয়্যারের সাবস্ক্রিপশন। সেটা কি, আমরা যেহেতু অ্যাপিউনি থেকে পড়ি, আপনি অ্যাপিউনি পারচেস করলেই হবে। কারো কারো কাছে হয়তো আলফা আগে থেকে পারচেস করা আছে, বা কেউ হয়তো আলফা আগে থেকে প্র্যাকটিস করে অভ্যস্ত, আপনি আলফা থেকে করলেও কোনো সমস্যা নেই, আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে করলেও কোনো সমস্যা নেই। আপনাকে যেটা করতে হবে, স্ট্র্যাটেজি অনুযায়ী পারফরমেন্সটা দিলেই হবে। অর্থাৎ আপনি যেটাই ব্যবহার করেন না কেন, আমরা মোস্টলি হচ্ছে অ্যাপ ইউনি ব্যবহার করব। কারো যদি অন্য কোনো সাবস্ক্রিপশন নেওয়া না থাকে, তিনি চেষ্টা করবেন অ্যাপ ইউনি নেওয়ার জন্য। যেহেতু আমরা ক্লাসে অ্যাপ ইউনি থেকেই পড়ি, আর আপনার অন্য কোনো সাবস্ক্রিপশন থাকলেও কোনো সমস্যা নেই, আপনি জাস্ট স্ট্র্যাটেজিটা ফলো করে যান। আপনি আপনার সাবস্ক্রিপশনে সেটা দিলেও চলবে, শুধু স্ট্র্যাটেজিটা আমাদের জানা দরকার। এখন স্ট্র্যাটেজি বলতে আমরা কি বলছি, এটা একটু নোট নেন। এটা হচ্ছে, এই যে অ্যাপ ইউনি এখানে আছে, কারো কাছে আলফা আছে, আপনারা তো এখান থেকে নিজে নিজেও অনেক সময় ইউটিউবের ভিডিও দেখে প্র্যাকটিস করছেন, স্পিকিং কিছু দেখছেন, রাইটিং, রিডিং টুকটাক চেকে দেখেছেন। এখন বিষয় হচ্ছে, এই যে ওয়েবসাইটস গুলো আপনাদের কাছে আছে, এই ওয়েবসাইটস গুলা বা এই পোর্টাল গুলা মার্কিং সিস্টেমটা বিভিন্ন রকমের হয়। ধরেন কোন পোর্টালে আপনি দেখবেন স্পিকিং এর সময় জোরে জোরে পড়লে নাম্বার বাড়ে, কোন পোর্টালে দেখবেন আপনার স্পিকিং এর সময় উমুক করে পড়লে নাম্বার বাড়ে, কোন পোর্টালে দেখবেন ফুল স্টপে না থামলে নাম্বার বাড়ে, কোন পোর্টালে দেখবেন সেখানে স্পিড বাড়ায় পড়লে নাম্বার বাড়ে। এখন কথা হচ্ছে, পরীক্ষার হলে কোনটা কাজ করবে ওটা আপনাকে জানতে হবে। একই পড়া দিয়ে আপনি অ্যাপ ইউনিতে পেতে পারেন 90-র মধ্যে 60, আবার একই পড়া দিয়ে আপনি আলফাতে পেতে পারেন 90-র মধ্যে 40 অথবা 80। পার্থক্য হবে পোর্টালের সাথে। এখানে কেউ জাজমেন্টাল হওয়ার দরকার নেই যে ভাই এই পোর্টালে নাম্বার কম আসে, ওই পোর্টালে নাম্বার বেশি আসে। মাল্টিপল পোর্টালস আমাদের কাছে আছে, বাজার জুড়ে প্রচুর পরিমাণে আছে, গুরুলি আছে, পিটার্স পিটি আছে, আরো অনেক অনেকগুলো আছে। এক একটাতে নাম্বারিং এক এক রকম হতেই পারে, ভেরি নর্মাল। কিন্তু আপনাকে জানতে হবে পিটি যে নিজেদের একটা ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটে তারা স্পিকিংটাকে কিভাবে করতে বলছে, তারা ওখানে কোন স্ট্র্যাটেজিতে পড়তে বলছে, সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার পরে অ্যাপ ইউনি বা পোর্টাল গুলাতে যদি নাম্বার বাড়ে তো আলহামদুলিল্লাহ, নাম্বার যদি না বাড়ে তাতেও কোনো সমস্যা নেই, রিয়েল এক্সামে আপনি নাম্বার বেশি পাবেন। বিকজ অফ তাদের ওয়েবসাইট গুলা ভালোভাবেই বর্ণনা করে রেখেছে কোন কোন প্রশ্ন আপনাকে কিভাবে পারফর্ম করতে হবে। ওকে, সো ওই কাজটাই আমাদের করা, ওয়েবসাইট ফলো করে আপনাকে সঠিক স্ট্র্যাটেজিটা প্রদান করা, পাশাপাশি একটু ভিন্ন আঙ্গিকে স্ট্র্যাটেজি প্রদান করা। ধরেন রিড অ্যালাউড মানে হচ্ছে দেখে দেখে পড়া, তো আমি আপনাকে বলে দিলেই হলো এখানে যা লেখা থাকবে ভাই আপনি দেখে দেখে পড়েন, বাস হয়ে গেল। কিন্তু এইখানে আপনি দেখে দেখে পড়তে গেলে যে অনেকগুলো প্রবলেম ফেস করবেন, সেই প্রবলেম গুলাকে কিভাবে বিভিন্ন স্টাইলে আপনাকে সহজ করে দেওয়া যায়, সেটাই একটা টিউটরকে অন্য টিউটরের সাথে পার্থক্য করে তোলে, রাইট? সো আপনি চেষ্টা করবেন, আমি যে স্ট্র্যাটেজি গুলো দেখাবো আপনি সেই স্ট্র্যাটেজি গুলো ভালো করে বুঝে আপনার পোর্টালে অ্যাপ্লাই করবেন, নাম্বার কম হোক বেশি হোক, নাম্বারিং নিয়ে টেনশন করবেন না। এটা হলো প্রথম কথা। এবার আসেন, আমরা এখন আস্তে আস্তে পড়ায় ঢুকে পড়লাম। যেহেতু আমরা অ্যাপ ইউনি থেকে পড়াশোনা করাবো, এখানে আমি অ্যাপ ইউনিটা আপনাদেরকে ভিডিওতে স্ক্রিন শেয়ার করেছি। এখন আপনি এই অ্যাপ ইউনি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, ক্লাসে ঢুকে দেখবেন যে আমি ভিডিওতে কিছু না কিছু শেয়ার করতেছি। যদি কেউ বুঝতে পারেন যে হ্যাঁ আপনার এখানে ভিডিও দেখা যাচ্ছে না, অর্থাৎ স্ক্রিনটা যে দেখাচ্ছি আমি এটা দেখতে পাচ্ছেন না, আপনি তখন কলটা কেটে দিয়েও জয়েন করলে ঠিক হয়ে যাবে, অথবা রিফ্রেশ দিলেই অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটা একটু আগে আগে জেনে রাখেন। মাঝে মাঝে দেখতে পারেন একটু দেরিতে আপনার ওখানে যেতে পারে, অধৈর্য হয়ে না, আপনি কেটে আরেকবার জয়েন করলে ঠিক হয়ে যায় অটোমেটিক্যালি। এখন আসেন, এই অ্যাপ ইউনিতে সাবস্ক্রিপশন কিনতে গেলে ওদের দুইটা প্যাকেজ ওরা বিক্রি করে। 3 মাসের জন্য একটা প্যাকেজ বিক্রি করে 3900 টাকা, এটার দাম একটু বেশি, অন্যান্য পোর্টালের তুলনায় অ্যাপিনির দাম একটু বেশি, কয়েকশো টাকা বেশি আর কি। বাট এখানে আমরা চেষ্টা করলে দুইজনে মিলে একটা পোর্টাল পারচেস করলে 3 মাসের জন্য
অর্ধেক খরচে নামানো সম্ভব, সেটা আমি দেখিয়ে দিব কিভাবে দুজন মিলে একটা পোর্টাল পারচেস করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার পোর্টাল তো 3 মাস হয়তো দরকার পড়বে না। আপনি আমাদের কোর্স করলেন আজ থেকে নেক্সট 1.5 মাস বা কয়েকদিন বেশি, দেন আপনি 10 দিন বা 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দিলেন। তাহলে আপনার হাতে মোটামুটি 2 মাসের মতো ভালো প্রস্তুতি নিলেই হয়ে যায়। বাকি 1 মাস যে পোর্টাল থেকে যাবে সেটা আপনি আমাদের বিভিন্ন গ্রুপ আছে, আমি আপনাদের ক্লাসের গ্রুপগুলোতে আমাদের পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপটা দিয়ে দিব। পিটি হেল্প বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি যেই ক্লাসে পড়েছেন সেই ক্লাসের গ্রুপ স্ক্রিনশট নিয়ে জাস্ট দেখিয়ে দিলেই হবে যে হ্যাঁ আমি এই ক্লাসে অন্তর্ভুক্ত, এই হচ্ছে আমার আইডি দেখা যায়। পোস্ট করে দিলে অনেকে আপনার এটা কিনবে। পার ডে 50-60 টাকা করে অনেকেরই লাগে, কারো কাছে 10 দিনের বাদ আছে, সে বাকিটা বিক্রি করতে পারে। তবে অনেকে ভয়ে কিনে না, কারণ অনেকে প্রতারণা করে টাকা মেরে দেয়, টাকা নিয়ে হচ্ছে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে, এটা একটা সমস্যা। তো এই জন্য আমাদের ব্যাচের রেফারেন্স যদি কেউ দেন, আমি সেটা দেখিয়ে দিব আপনাদেরকে ওই আপনাদের গ্রুপের মাধ্যমে। সেভাবে পোস্ট করলে বাকি দিনগুলো আপনি বিক্রি করতে পারবেন। আর দুজন মিলে কিভাবে ব্যবহার করা যায় সেটা একটু করে আমি দেখিয়ে দিব। পড়ানোর পরে হোমওয়ার্ক জমা দেওয়ার সময় ওটা আমি সুন্দর করে শো করে দিব, তাহলেই হবে। আচ্ছা, এবার আসেন এখানে আমাদের এই অ্যাপ ইউনি নিয়ে আমরা যেটা বলেছি ওকে গেল। যেহেতু আমরা অ্যাপ ইউনি থেকে পড়ছি, আমরা এখন অ্যাপ ইউনিতে ঢুকে গেলাম। এখন অ্যাপ ইউনিতে আসার পরে এখানে আমরা দেখতে পাবো পিটি প্র্যাকটিস নামে একটা বাটন আছে। এই বিষয়গুলো একটু প্রথম দিন হিসাবে একটু দেখে নেন, অনেকেরই এগুলো অজানা। টেকনিক্যাল ইস্যুগুলো একটু দেখে নিলেন, পরবর্তী ক্লাস থেকে এগুলোর আলোচনাও করতে হয় না, আপনাদেরও জানা হয়ে যায়। এই পিটি প্র্যাকটিস বাটনটাই আমাদের জন্য মূলত দরকার। এই পিটি প্র্যাকটিস বাটনটা আমাদের দরকার। এখানে মাউসটা রাখা মাত্রই নিচে দেখেন আমাদের জন্য 4টা মডিউলস এখানে নেমে আসছে। নাম্বার 1 স্পিকিং, দেন রাইটিং, দেন রিডিং, এন্ড লাস্টলি হচ্ছে আপনার লিসেনিং। এই 4টা হচ্ছে আমাদের মডিউল, স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। আমরা আজকে স্পিকিং দিয়ে পড়া শুরু করব। এখন স্পিকিংটা হচ্ছে বাকি 3টা মডিউলের তুলনায় একটু ট্রিকি টাইপের। তাহলে আমরা যেটা এখন খাতায় নোট রাখবো, সবগুলা মডিউলের মধ্যে স্পিকিংটা একটু বেশি ট্রিকি। তারপরে সেকেন্ড পজিশনে রাখতে পারেন আপনি লিসেনিং। এই 2টা পার্ট একটু ট্রিকি আছে। আর মাঝখানে যে 2টা পার্ট আছে, এই 2টা পার্টে হয়তো আপনার মানে অ্যান্সার করতে গেলে আপনি মানে ভালো পারলে ভালো নাম্বার পাবেন, খারাপ হলে খারাপ নাম্বার পাবেন। বাট স্পিকিং আর লিসেনিং এ পরীক্ষা ভালো হওয়ার পরেও স্কোর খারাপ মাঝে মাঝে হবে। সেটার জন্যই আমি বলছি স্পিকিং আর লিসেনিংটা বাকি 2টার তুলনায় একটু বেশি ট্রিকি। যেমন স্পিকিং এ আপনি পড়ার সময় পরীক্ষার হলে কোনো কারণে একটা কাশি দিয়ে ফেললেন, স্পিকিং এ আপনি পরীক্ষার সময় নিঃশ্বাসের একটা শব্দ করলেন, এরকম করলেন, অথবা কোনো কারণে গলা মোটা টোটা করে ফেললেন, তখন কি হলো, পারফরমেন্স ভালো হয় কিন্তু অটোমেটিক্যালি রেজাল্ট একটু ডাউন হয়ে যায়। সো এই জন্য এই 2টা পার্টকে আমি খুব ট্রিকি পার্ট বলি, স্পিকিং আর লিসেনিং। আপনিও খাতায় নোট করলেন যে স্পিকিং আর লিসেনিংটা একটু ট্রিক আছে। আর রাইটিং রিডিং এ ভালো করলে ভালো রেজাল্ট হবে, খারাপ করলে খারাপ হবে। ওখানে ভালো করলে খারাপ হওয়ার চান্স নেই, কিন্তু আপনার এই 2টাতে ভালো করার পরেও খারাপ হওয়ার চান্স আছে। এই জন্য এই 2টাকে আমরা শুরু থেকে গুরুত্ব দিব। অর্থাৎ আজকে আমরা স্পিকিং শুরু করব, পাশাপাশি রিডিং এর ব্যাপারে রেকর্ডেড ক্লাস দিব। তার মানে আজকে আমরা স্পিকিং এবং রিডিং দুটাই একসাথে স্টার্ট করতে যাচ্ছি। আপনার রিডিং পুরাটাই কভার হয়ে যাবে আমার রেকর্ডেড ক্লাসের মাধ্যমে, সেখানে সাজেশন সহ এভরিথিং দেওয়া থাকবে। আবার আমরা রিডিং লাইভ ক্লাসও করাবো লাস্ট মোমেন্টে গিয়ে। সো শুধুই রেকর্ডেড ক্লাস না, আমরা আবার লাস্টে গিয়ে লাইভ ক্লাসও করাবো, কিন্তু আপনাকে আগে আগে সেটা দিয়ে দিব। বাসায় যেন আপনি রিডিংটাকে অল্প অল্প করে এভরিডে একটু 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 করে সাইজ করে ফেলতে পারেন। পাশাপাশি এভরিডে যেগুলো পড়াবো সেগুলোর পড়া তো থাকছেই। এবার আসেন আমাদের এখানে খাতায় নোট নেওয়ার কিন্তু শুরু হয়ে গেল। ওকে, যেহেতু আমরা পড়ায়ও ঢুকে গেলাম, এখন এখানে যে পিটি আমরা করছি, পিটির টোটাল নাম্বার কত এটা একটু খাতায় লেখা যাক। সবাই লিখেন পিটিতে টোটাল স্কোর বা পয়েন্ট বা কেউ বলে নাম্বার 360 বা 360, এবং সেটার নিচে আপনি লিখেন স্পিকিং এ 90, তার নিচে লিখেন রাইটিং এ 90, রিডিং এ 90, লিসেনিং এ 90, প্রত্যেকটাতে 90 90, এগুলো আপনাদের অলরেডি জানা আছে। সো পিটি টোটাল নাম্বারিং হচ্ছে 360, স্পিকিং 90, রাইটিং 90, রিডিং 90, লিসেনিং 90। আপনি রাইটিং 90 যেখানে লিখেছেন তার পাশে ব্র্যাকেট দিয়ে লিখবেন স্পেলিং বা বানান থেকে 50% প্লাস। রাইটিং এর 90-র মধ্যে অর্ধেক নাম্বার শুধু বানান দিয়েই উঠবে, লিসেনিং এর 90-র মধ্যেও অর্ধেক নাম্বার বানান দিয়েই উঠবে। তাহলে যেখানে আপনি লিখেছেন রাইটিং 90, তার পাশে ব্র্যাকেটে লিখে রাখবেন স্পেলিং, এভাবে লিখে রাখতে পারেন 50+ নাম্বার স্পেলিং থেকে।
যেখানে লিখেছেন লিসেনিং 90, তার পাশেও লিখে রাখতে পারেন 50% নাম্বার বানান থেকে। তার মানে আপনি এই লেখাটা লেখার পরে দেখতে পারলেন রাইটিং এবং লিসেনিং এই দুটাতে বানানের গুরুত্ব সব থেকে বেশি। এই জন্য আপনাকে বানানের ব্যাপারে একটা রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছে। সিম্পলি আপনি সেই রেকর্ডেড ক্লাসটা আগেই করে ফেলেছেন এবং বানান কাভার দিয়ে আপনি গ্রুপে হোমওয়ার্ক হিসেবে অনেকগুলো ছবি জমা দিয়েছেন, আমরা দেখেছি। সেটা বাসায় যেন কন্টিনিউ থাকে, যেহেতু রাইটিং লিসেনিং আপনাকে বানান দিয়েই কাভার দিতে হবে। এবার আসেন, রাইটিং লিসেনিং এর কথা গেল, আর রিডিং এর ব্যাপারে আপনি অলরেডি একটা রেকর্ডেড ক্লাস আজকে পেয়ে যাবেন। তার মানে এই তিনটার ব্যাপারে কিন্তু আপনি বাসায় পড়াশোনা নিয়মিতই করতেছেন, শুধু বাদ রইল আপনার স্পিকিং এর ব্যাপারে। অলরাইট, সো ওই তিনটা কিন্তু আপনি বাসায় নিয়মিত করতেছেন। বানান শেখার মাধ্যমে রাইটিং আগাচ্ছেন অল্প অল্প করে, লিসেনিং আগাচ্ছেন অল্প অল্প করে। আর আজকে যে রেকর্ডেড ক্লাস দিব রিডিং এর জন্য, এটা আপনি ফলো করার মাধ্যমে প্রতিদিনই অল্প অল্প করে রিডিং এগিয়ে নিচ্ছেন। তার মানে এই তিনটা চ্যাপ্টার আপনার কন্টিনিউ থাকছে। আমার চিন্তাটা এখানেই হয়েছিল যে আমি যদি কোর্স শুরু করার আগেও কাউকে এরকম কিছু পড়া শিখিয়ে ফেলতে পারি, ভর্তি হয়ে বসে থেকে লাভ কি, তাহলে তার জন্য কোর্সটা সহজ হয়। আবার কোর্সের পরেও যদি রেকর্ডেড কিছু দিয়ে আমি অল্প অল্প করে তার সময়টাতে পড়াশোনা করাই ফেলতে পারি, তাহলে স্টুডেন্টের বেনিফিট হয়। সো সেই সুবাদে আপনি রাইটিং, রিডিং এন্ড লিসেনিং এভরিডেই বাসায় পড়ছেন। সো আপনি ফিল করেন যে আজকে থেকে আপনি আসলে পিটি চার দিক থেকে কভার করে আসতেছেন। এবার স্পিকিংটা তাহলে বাদ রইলো, স্পিকিংটা আমরা তাহলে ক্লাস থেকে পড়ানো শুরু করবো। আমি এখানে জুম করে স্পিকিংটা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আচ্ছা, এখানে আমাদের পিটি প্র্যাকটিস বাটনে ক্লিক করার পরে বা মাউসটা রাখার পরে আমাদের এখানে পিটি একাডেমিক নামে একটা অপশন আসছে, পিটি কোর নামে একটা অপশন আছে। আমাদের এখানে পিটি কোরের জন্য কি কেউ আছেন? একটু ইনকলের মেসেঞ্জারে জাস্ট লিখেন তো, পিটি কোরের জন্য কি কেউ আছেন? পিটি কোরের জন্য পিটি কোর কেউ বোধহয় নাই। আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে না? আচ্ছা রোমান ভাই, আপনি হচ্ছে জাস্ট রিফ্রেশ দেন, দেখে ফেলতে পারবেন স্ক্রিন। আচ্ছা, পিটি কোরের জন্য কেউ নাই। সো পিটি কোর আসলে কি কাজে লাগে সেটা একটু জানেন। সেটা হচ্ছে পিটি কোর শুধু কাজে লাগবে যারা কানাডাতে হচ্ছে ইমিগ্রেশন, অর্থাৎ কানাডাতে যদি কেউ জব ভিসায় যায় অথবা সিটিজেনশিপ, পিআর এই টাইপের ভিসায়, এক কথায় কানাডাতে স্টুডেন্ট ভিসা ছাড়া জব ভিসা, রেস্টুরেন্টের ভিসা, কাজের ভিসা, পিআর এর ভিসা, সিটিজেনশিপের ভিসা, এই টাইপের ব্যাপারে হচ্ছে পিটি কোর লাগে। আর আমাদের বাকি যে কাজকর্ম আছে কানাডাতে, যেমন স্টুডেন্ট ভিসার জন্য পিটি একাডেমিক বা ইউকেভিএ লাগে, যেটা আপনারা করছেন। আর পিটি কোর শুধুমাত্র কানাডার জন্য লাগে, অন্য কোনো দেশের জন্য লাগে না, তাও আবার স্টুডেন্ট ভিসায় না। সো যেহেতু এখানে কেউ পিটি করে নেই, সেটা আমাদের না জানলেও হবে, আর করে কেউ থাকলেও কোনো প্রবলেম নেই। টপিক সব একই, শুধু স্পিকিং এর মধ্যে কিছুই নাই পার্থক্যের। জাস্ট হচ্ছে রাইটিং এর মধ্যে পিটি একাডেমিকের মধ্যে রচনা লিখতে হয়, আর পিটি কোরের মধ্যে একটা ইমেল লিখতে হয়। এইটুকুই কাজ। এই একটা জায়গায় একটু চেঞ্জেস আছে। শুধু পিটি একাডেমিকের মধ্যে হচ্ছে আপনার রচনা লিখতে হয়, পিটি কোরের মধ্যে হচ্ছে ইমেল লিখতে হয়। সো কেউ পিটি কোরের থাকলে আমাদের পেজে মেসেজ দিতে পারেন বা এখানে বলতে পারেন। আপনাকে যেদিন রচনা শেখানো হবে সেটা আপনি সেই ক্লাসটা আপনি না করলেও পারবেন, পরবর্তীতে আমি আপনাকে একটা ইমেলের ক্লাস করিয়ে দিব, তাহলেই হবে। এই একটা জায়গায় শুধু চেঞ্জ আছে, বাকি সবকিছু একই রকমের। অলরাইট, সো এবার আসেন আমাদের এখানে স্পিকিং এর যে প্রশ্নগুলো আছে এগুলাকে আমরা জুম দিয়ে সামনে নিয়ে আসছি। আরো একবার শুরু থেকে আসি। এখানে আমরা কোথা থেকে আসলাম সেটা আমরা একটু দেখেন। যেটা দেখতে পাচ্ছেন এটার নাম অ্যাপিউনি। এই সফটওয়্যার থেকে আপনাকে পিটি প্র্যাকটিস করতে হবে। অ্যাপিউনি.com-এ গেলে আপনি একটা আইডি ওপেন করার সুযোগ পেয়েছেন, ফ্রিতেই সেটা করতে পেরেছেন। সেই আইডি ওপেন করার পর একটা পাসওয়ার্ড দিয়ে আপনি যখন লগ ইন করেছেন এরকম একটা চেহারা দেখেছেন। তারপরে উপরে এসেই এখানে পিটি প্র্যাকটিস নামে একটা বাটন দেখেছেন। এই পিটি প্র্যাকটিস বাটনে আপনি মাউসটা রাখলেন, রাখার পরে এখানে নিচে নেমে আসছে স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং। আর এই পাশে পিটি একাডেমিক বা ইউকে ভিআই, এটার উপরে ক্লিক করে আছে। আমরা মূলত পিটি একাডেমিক বা ইউকে ভিআই ওই কোর্সটাই করছি। পাশে একটা পিটি কোর আছে, সেটা হচ্ছে কানাডাতে যারা জব ভিসায় বা ইমিগ্রেশন রিলেটেড ভিসায় যেতে চায়, মানে জব রিলেটেড ভিসায় পিআর সিটিজেন, তাদের জন্য পিটি কোড দরকার। বাট কানাডাতেও যদি কেউ স্টুডেন্ট ভিসায় যেতে চান তাদেরকে এই পিটি একাডেমিক করলেই হবে, যেটা আমরা এখানে ক্লিক করে ওপেন করেছি। এই হলো আমাদের এখন পর্যন্ত আসা। আর পিটি একাডেমিকের পাশে এখানে ইউকে ভিআই নামে একটা জায়গা আছে। এই ইউকে ভিআই, পিটি একাডেমিক দুটা একই জিনিস, কিন্তু তাহলে এটার নাম ইউকে ভিআই আলাদা করে কেন হলো? অর্থাৎ ইউকের কিছু ইউনিভার্সিটি মাঝে মাঝে রিকোয়ারমেন্ট করে তারা পিটি ইউকেভিআই এক্সামটা দিতে বলে। সেই ক্ষেত্রে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন এক্সামের,
আমাদের পেজ থেকে করতে পারেন, আমাদের পেজে মেসেজ করলে আমার ম্যানেজাররা করাবে, অথবা আপনি যেখান থেকেই করেন না কেন সেখানে শুধু ক্লিক করলেই হয় পিটি ইউকে ভিআই। পরীক্ষা কিন্তু দুটো একই রকম। এখন ইউকেতেও পিটি একাডেমিক অ্যাকসেপ্ট করা শুরু হয়েছে। আমার অনেক স্টুডেন্টই হচ্ছে ইউকেতে আছে যারা পিটি একাডেমিক কোর্স করেছিল, অস্ট্রেলিয়া যায়নি, পরে মতামত তাদের হচ্ছে সিদ্ধান্ত চেঞ্জ করে তারা ইউকের দিকে চলে গিয়েছে। সো সিম্পলি আপনি পিটি একাডেমিক করলে ইউকেভি এর কাজটাও হয়ে যাবে। এর পরেও যদি কেউ ইউকেতে যেতে চান, খোদ ইউকেতে যদি কেউ যেতে চান, আপনি আপনার এজেন্ট অথবা আপনার ইউনিভার্সিটির সাথে ইমেল কমিউনিকেশন ওর যে কোনো ভাবে একটু জেনে নেবেন আপনাকে কি পিটি একাডেমিক পরীক্ষা দিলে হবে নাকি আপনাকে পিটি ইউকে ভিআই দিতে হবে। শুধু যারা ইউকেতে যেতে চাচ্ছেন তারা আরো একবার একটু কনফার্ম হয়ে নিয়েন। এখন ম্যাক্সিমাম জায়গায় ইউকে ভিআই আর লাগে না, পিটি একাডেমিক দিলেই হচ্ছে, তারপরেও আপনি জেনে নিন। তাছাড়া বাকি সকল দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এদিক সেদিক যা আছে সব জায়গায় সকল কিছুর জন্য পিটি একাডেমিক পরীক্ষা দিলেই হয়। আশা করি এই নলেজটা ক্লিয়ার হলো। এবার আসেন আমাদের পিটি একাডেমিক, পিটি ইউকেভিআই বা পিটি কোর, তিন পার্টি আমাদের স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং থাকছে। রাইটিং, রিডিং এবং লিসেনিং এর ব্যাপারে আপনাদেরকে বানান এবং আজকের রেকর্ডেড ক্লাসের মাধ্যমে গুরুত্ব আরোপ করা হলো বাসায় এভরিডে। সেই দুইটা রেকর্ডেড ক্লাসকে ফলো করলেই হবে। একটা রেকর্ডেড ক্লাস অলরেডি আপনার হাতে আছে, যেটা গ্রুপে গ্রুপে দেওয়া আছে। ভর্তির পর অগ্রিম হোমওয়ার্ক নামে একটা ইউটিউব ভিডিও, সেটা আমার প্রাইভেট লিংক করা, ওটা কাউকে পাবলিকলি শেয়ার করবেন না, শুধু আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন যাদের কাছে লিংক আছে। পাশাপাশি আজকে একটা রেকর্ডেড ক্লাস দিব রিডিং এর ব্যাপারে, এবং সাথে আরেকটু লিসেনিং এর লার্নিং সাথে দিয়ে রেখেছি, যেগুলো আগে আগে আপনি বাসায় পড়ে ফেলতে পারবেন। অর্থাৎ শুধু রিডিং ই থাকছে না আজকের ক্লাসে, আজকের রেকর্ডেড ক্লাসে কিছুটা লিসেনিংও থাকছে আমাদের জন্য, যেগুলো আপনাকে দেখানো হয়েছে আগে আগে বাসায়, যেগুলো আমাকে ছাড়াও পড়তে পারবেন। আমার লাইভ ক্লাসে এসে সেগুলা আরেকবার দেখতে পাবেন। তাহলে আপনার জন্য অনেকটুকু পড়া এগিয়ে রাখা হবে। দুটা রেকর্ডেড ক্লাস আপনার হাতে আজকের পরে পৌঁছে যাবে, ওই দুটাকে ফলো করবেন। পাশাপাশি আর কি ফলো করবেন সেটা হচ্ছে স্পিকিং থেকে যা পড়াবো সেটা ফলো করলেই হবে। তো কোর্সটা অনেকটা সহজ হয়ে আসলো। এবার চলেন আমরা স্পিকিং দিয়ে পড়া স্টার্ট করি। খেয়াল করেন, এখানে স্পিকিং এর প্রশ্ন আছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7। রাইটিং এর আছে 2টা, রিডিং এর 5টা, লিসেনিং এর আছে 8টা। সবকিছু মিলে 22টা কোয়েশ্চেন হয়েছে। 22 টাইপস অফ কোয়েশ্চেন্স এখানে আমাদের কাছে আছে। এখন এই জায়গাটায় স্পিকিং এর যে 7টা প্রশ্ন আছে, আজকে আমি আপনাকে পুরো স্পিকিং এর 7টাই পড়াই ফেলবো। তার মানে ব্যাপারটা কেমন হয়? ব্যাপারটা হয় আজকের ক্লাস করার পরে আপনার পিটি অনেকটাই হাতে চলে আসবে। অর্থাৎ আমি তো আজকে পুরো স্পিকিং আপনারে কভার দিয়ে দিব, কিন্তু স্পিকিং রিলেটেড আরো 6টা ক্লাস করাবো। আজকে মূল বিষয়টা কভার দিব, আপনি আগেই অনুমান করতে পারবেন পরের ক্লাসে কি ঘটবে। কারণ আমি সবসময় চেষ্টায় থাকি আপনাকে, আপনার মধ্যে যদি সচেষ্টতা থাকে বা আপনি যদি সচেষ্ট হন, আপনি যেন নিজে নিজে অনেক কিছু এগিয়ে রাখতে পারেন, আমার জন্য যেন অপেক্ষা করা না লাগে। সো এই জন্য আমি কি করব, আজকে স্পিকিং এর যে মূল বিষয়টা সব কয়টা কোশ্চেন একসাথে করে আমি একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করেছি, যেটার নাম 5 লাইন্স স্ট্র্যাটেজি। অলরেডি ওটাও আপনাদের কাছে আছে আগে থেকেই। সেই স্ট্র্যাটেজিটা এখন শো করব। যদি এই স্ট্র্যাটেজিটা আজকে ক্লাসে কেউ ভালো করে বুঝতে পারেন, তিনি স্পিকিং এ সবকিছু এই স্ট্র্যাটেজির মাধ্যমে বুঝে যাবেন। বাকি 6টা ক্লাসে আমরা শুধু টপিক ওয়াইজ খালি প্র্যাকটিস করে যাব, পাশাপাশি তো আলোচনা থাকবেই। তাহলে স্পিকিং এর ব্যাপারও আপনার হয়ে গেল, রাইটিং লিসেনিং এর ব্যাপারে বানানে হয়ে যাচ্ছে অনেকটাই, রিডিং এর ব্যাপারে আজকে রেকর্ডিং ক্লাস দিয়ে দিবেন। তো আপনি চাইলে 2 ক্লাস পরে রিডিং এ তো আপনার সবই হয়ে গেছে, চালাকি করে তো কোর্স হয়ে গেল, তাই না? নো প্রবলেম, লিভ দিতে পারেন। সো যথেষ্ট এগিয়ে যাবেন আজকের পরে। এবার আসেন, স্পিকিং এর মধ্যে যে 7টা কোয়েশ্চেন আছে, এই 7টা কোয়েশ্চেন আমরা যে পড়বো, প্রত্যেকটা প্রশ্ন কি এবং এটা কিভাবে অ্যান্সার করতে হয় এই জিনিসটা আপনাকে প্রথমে জানা উচিত। এখন খাতার মধ্যে লিখবেন, এতক্ষণ যা লিখছেন লিখছেন হজবরল করে। এখন খাতার মধ্যে আমরা স্পিকিং শুরু করলাম, খাতায় লিখবেন স্পিকিং শুরু হলো। তাহলে স্পিকিং এর জন্য আপনি আলাদা একটা সেকশন তৈরি করেন বা স্পিকিং লিখে একটা হেডিং দেন, এটুকু দিয়ে বসে থাকেন। এবার তার নিচে লিখবেন, স্পিকিং এর নিচে শুধু লিখবেন বা স্পিকিং দিয়ে যেটা হেডিং দিয়েছেন তার নিচে লিখবেন 5 লাইন্স স্ট্র্যাটেজি ফলো করব। শুধু এইটুকু লিখেন পুরা স্পিকিং এর জন্য। অথবা কেউ এভাবে লিখবে, স্পিকিং এর শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রশ্নের জন্য 5 লাইন্স স্ট্র্যাটেজি ফলো করব। 5 লাইন্স স্ট্র্যাটেজি মানে আমি 5টা লাইন আপনাদেরকে শেখাবো আজকে, ওই 5টা লাইনকে আমি একসাথে ডাকি 5 লাইন্স স্ট্র্যাটেজি। সো আপনি প্রথমেই কিন্তু এটা লিখবেন, কারণ এটার উপরেই আপনার পুরো স্পিকিং এর নাম্বারটা দাঁড়িয়ে আছে। অলরাইট, এবার আসেন আমাদের এখানে একটু বুঝেন,